আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম বায়োলজি গল্পতে এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি এসএসসি বায়োলজির। সেটা হচ্ছে চ্যাপ্টার 4 জীবনী শক্তি। এখন এই চ্যাপ্টারটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখানে এমন জটিল জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে এত প্যাচের সাথে যে কেউ যদি এটা পড়ে জীবনেও বুঝতে পারবে না। সো আমি আপনাদের সামনে এমন কনফিডেন্স নিয়ে এসেছি এখানে এই ভিডিওতে প্রত্যেকটা ওয়ার্ডের উপর পাই টু পাই গবেষণা করা হয়েছে এবং মানে পরের জন্য আমার কাছে মনে হয় যে আমি যেভাবে জিনিসটাকে উপলব্ধি এবং বুঝতে পেরেছি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা খারাপ কিসের। সো আমরা বেশি কথা না বাড়িয়েই চ্যাপ্টার 4টাকে উপলব্ধি করতে চেষ্টা করি, নট মুখস্থ, এটা উপলব্ধি এবং বোঝার চেষ্টা করি। ফার্স্টেই চ্যাপ্টার 4 এর বা জীবনী শক্তি যে চ্যাপ্টারটা, এখানে প্রথমেই আমরা একটা টপিক দিতে পারতেছি জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। এগুলা জানার আগে আমাদের আসলে একটা বেসিক্স জানা দরকার। এখানে এগুলো হচ্ছে বেসিক্স। সো এই বেসিক্সে যাওয়ার আগে আমরা একটা খুবই একটা সুন্দর একটা জিনিস দেখে নিই। এই একটা চিত্রের মধ্যে বইয়ের প্রথম পাতায় খুললে আমরা এই চিত্রটা দেখতে পাই, রাইট? এই যে সেই চিত্রটা, রাইট? এই যে এখানে লেখা আছে যে এটিপি, একটা চিত্র দেওয়া আছে, ফার্স্টে দেখা যাচ্ছে নিশ্চয় না, একটা চিত্র দেওয়া আছে এবং এখানে দেওয়া এটিপি, অর্থাৎ এই যে চিত্রটা আমি আর্ট করলাম এটা একটা এটিপির চিত্র। কিসের চিত্র? এটিপি। ওয়েল, এটা কি? এটা হচ্ছে একটা জৈব যৌগ। কি? একটা জৈব যৌগ যেটা আমাদের শরীরের মধ্যেই থাকে, কোটি 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 কোটি, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুর মতো হিসেবে থাকে এবং আমাদের শরীরে আমাদের জীবনের প্রত্যেকটা কাজে চলাফেরা থেকে শুরু করে ইন্দ্রিয় শক্তি, অনুভূতি শক্তি, তারপর ঘুম থেকে ওঠা থেকে একদম আবার বিছানায় যাওয়ার পর্যন্ত, আবার ঘুমানো যাওয়ার পর্যন্ত যত সব কাজ রয়েছে সব কাজই আমরা করি শক্তির মাধ্যমে, আর সেই শক্তিটাই আসে হচ্ছে এই এটিপি যৌগের মাধ্যমে। এটা একটা জৈব যৌগ এবং এই জৈব যৌগ ভাঙার মাধ্যমে আমরা শক্তিটা পেয়ে থাকি। ঠিক আছে? আসলে যখন এগুলো ভাঙে তখনই শক্তি রিলিজ হয়। এই জৈব যৌগগুলো যখন ভাঙে তখনই শক্তি রিলিজ হয় এবং সেই শক্তি আমরা কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন যাবতীয় কাজ করে থাকি। সো এই এটিপি এখন আমরা বোঝার চেষ্টা করবো আমাদের বইয়ে কি দেওয়া আছে। হ্যাঁ, আসলে এই এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, সো এই নামটার মধ্যেই এই পুরা জিনিসটা লুকায় আছে। কিভাবে? ফার্স্টে আমরা একটু গবেষণা চালাই অ্যাডিনোসিন, হ্যাঁ, এই ওয়ার্ডটার উপর একটু গবেষণা চালাই। সো এই অ্যাডিনোসিন, এটার মানেটা কি? এটা আসলে এই অ্যাডিনোসিন শব্দটা আসছে দুইটা জিনিসের মাধ্যমে। সেটা কি? একটা হচ্ছে অ্যাডেনিন প্লাস পেন্টোজ সুগার, যেটা কিনা 5 কার্বন বিশিষ্ট। ওয়েল, কি এগুলো আসতেছি, এত ঘাবড়ানোর কিছু নাই, স্টেপ বাই স্টেপ। অ্যাডিনোসিন বলার কারণ হচ্ছে এখানের মধ্যে এই অ্যাডিনোসিন জিনিসটার মধ্যে থাকে হচ্ছে অ্যাডেনিন আর পেন্টোজ সুগার, যেটা কিনা 5 কার্বন বিশিষ্ট। ওয়েল, অ্যাডেনিন কি? অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস মানে মানে এটা আসলে নাইট্রোজেন গঠিত ক্ষার। বেস মানে হচ্ছে ক্ষার, ঠিক আছে? একটা ক্ষার হিসেবে কল্পনা করা যায়। ওয়েল, যেটা কিনা এমন একটা ক্ষার যেটা কিনা নাইট্রোজেন দিয়ে গঠিত। অর্থাৎ আমরা যদি অ্যাডেনিন এর সংকেতের দিকে লক্ষ্য করি সেটা কিন্তু এরকম C5H5N5। হ্যাঁ, এটার সংকেতটা এরকম এবং এখানে কিন্তু আমরা দেখতেছি 5টা কার্বন আছে, 5টা হাইড্রোজেন আছে এবং 5টা নাইট্রোজেন আছে। অর্থাৎ এটা একটা ক্ষার যেটা কিনা নাইট্রোজেন দিয়ে গঠিত।
অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষার বা নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস মানে 4 ধরনের হয়: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এই 4টা নাইট্রোজেন বেসের মধ্যে একটা হচ্ছে এই অ্যাডেনিন, ঠিক আছে, যেটার সংকেত হচ্ছে C5H5N5। সো এই অ্যাডেনোসিন বলার কারণ হচ্ছে ফার্স্টেই এখানে অ্যাডেনিন থাকে, একটা নাইট্রোজেন বেস বা ক্ষার, নাইট্রোজেন গঠিত ক্ষার, এবং তার সাথে থাকে হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কি? পেন্টো মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, অর্থাৎ এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, 1 2 3 4 5। পেন্টো মানে 5 কার্বন বিশিষ্ট, 5টা কার্বন থাকবে, 5 কার্বন বিশিষ্ট একটি সুগার। সুগার মানে তো আমরা জানি চিনি বা শর্করা। ওকে, সো অ্যাডিনোসিন ইজ ইকুয়ালস টু অ্যাডেনিন প্লাস পেন্টোজ সুগার। এখন আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, এই চিত্রে কিন্তু সেটাই কিন্তু বলা আছে। এখানে চিত্রের মধ্যে প্রথমেই যে দুইটা জিনিসটা দেওয়া আছে না, হ্যাঁ, যে দুইটা হেক্সেন আর পেন্টেন দেওয়া আছে, হ্যাঁ, হেক্সেন আর পেন্টেন, এই দুইটা মিলে কি বোঝাচ্ছে? এই দুইটা আসলে কিছুই না, এই দুইটা হচ্ছে অ্যাডেনিন। কি? অ্যাডেনিন। এই দুইটা অ্যাডেনিনকে প্রকাশ করতেছে। মানে অ্যাডেনিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে অ্যাডেনিন। বইয়ের ছবিতে এই যে এই অংশটুকুকে, তোমরা যারা এসএসসি 28 তাদের জন্য এটা একটু ভালো করে বিশেষ মানে বিশ্লেষণ করার মাধ্যমে বলানো হচ্ছে যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে অ্যাডেনিন, ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে অ্যাডেনিন। তাহলে এটা কি? এটা হচ্ছে সেই পেন্টোজ সুগার, সেই কি পেন্টোজ সুগার, মানে এই যে এটা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা বা চিনি। এই যে এই ছবিটাই এখানে, এটা হচ্ছে স্ট্রাকচার। অ্যাডেনিনের স্ট্রাকচারটা এরকম, পেন্টোজ সুগারের স্ট্রাকচারটা এরকম। সো অ্যাডেনিন মানে এই অ্যাডেনিন আর এই পেন্টোজ সুগার যখন একসাথে হয় তখন আমরা বলি অ্যাডিনোসিন, ঠিক আছে। এই দুটো একসাথে বলা হচ্ছে, সমস্তটাকে একসাথে বলা হচ্ছে অ্যাডিনোসিন। তাহলে ট্রাইফসফেট কি? ট্রাই মানে হচ্ছে 3, মানে 3টা জিনিস থাকে। কি জিনিস? সেটা হচ্ছে ফসফেট, অর্থাৎ 3টা ফসফেট থাকবে। ফসফেট আমরা জানি PO4 3 মানে, রাইট? PO4 এটা হচ্ছে ফসফেট, ফসফেটের সংকেত, রাইট? ট্রাইফসফেট মানে হচ্ছে 3টা ফসফেট থাকবে। তো দেখি আমরা চিত্রের মধ্যে 3টা ফসফেট আছে নাকি। এই যে একটা ফসফেট, দুইটা ফসফেট, 3টা ফসফেট হয়েছে। তাহলে আবার আমরা নিশ্চয় জিনিসটা উপলব্ধি করতে পারছি, পারি নাকি? দেখি আরেকবার। অ্যাডিনিন থাকে এবং পেন্টোজ সুগার থাকে, সমস্তটাকে আমরা অ্যাডিনোসিন বলতেছি। অ্যাডিনোসিন এবং 3টা ফসফেট থাকে, ট্রাইফসফেট। 1 2 3 অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ইজি না? অবভিয়াসলি অনেক ইজি। সো এটা একটা জৈব অণু বা জৈব যৌগ বলতে পারি, অণু বললে বেটার, কারণ এটা অনেক ক্ষুদ্র। এবং এই জৈব যৌগের যে 3টা ফসফেট থাকে, যখনই 3টা ফসফেট থাকে তখনই আমরা এটাকে বলি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন এই ফসফেট যে 3টা আছে সবসময় 3টা থাকে না। যখন আমাদের শক্তির প্রয়োজন হয় তখন এই ফসফেট থেকে একটা ফসফেট চলে যায়, ঠিক আছে। চলে যাওয়ার কারণে শক্তি রিলিজ হয়, এখান থেকে কিছু শক্তি রিলিজ হয়। রিলিজ হওয়ার কারণে সেই শক্তিটাকে আমরা ইউজ করি এবং পরবর্তীতে আমরা আমাদের কাজ চালিয়ে যাই। সো মনে করো একটা চলে গেছে, আরেকটা চলে যেতে পারে না? অবভিয়াসলি আরেকটা চলে যেতে পারে। যদি মনে করো আরো শক্তির প্রয়োজন হয় তখন আরো ভাঙতে থাকে, জিনিসটা আরো ভাঙতে থাকে, এবং যদি আরেকটা ফসফেট চলে যায় তাহলে আরো শক্তি রিলিজ হয়, ঠিক আছে। সো এভাবে যখন মনে করো 3টা ফসফেটই থাকলো তখন এটিপি বলতেছি। যদি একটা ফসফেট চলে যায় তখন আমরা এটাকে বলবো হচ্ছে এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে 2টা ফসফেট থাকবে। আর যখন একটা চলে যাবে তখন অ্যাডিনোসিন মনোফসফেট, মানে একটা ফসফেট থাকবে। বলে এটা আসলে এত ডিটেইলি বলতেছি হচ্ছে যারা এসএসসি 28 তাদের জন্য, মানে নতুন
করে যারা চ্যাপ্টারটা শিখতেছো তাদের জন্য এটা আসলে খুবই উপকারী হতে পারে। আর বাট যাদের এগুলো অলরেডি জ্ঞান আছে তারা এটা স্কিপ করে যে সামনে যেসব আমি বলতে যাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বইয়ের ভেতরে যেভাবে দেওয়া সেটা আসলে কখনোই বোঝা সম্ভব না। আপনারা একটু শেষ পর্যন্ত থাকবেন, সামনে যেগুলো আসতেছে। ওকে, সো সো দ্যাটস ইট। এখানে কিছু কথাবার্তা বলার আছে যে ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন কি। সো ফসফোরাইলেশন হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, ফসফোরাইলেশন একটা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ায় অ্যাডিনোসিনের সাথে পর্যায়ক্রমে একটি, দুটি এবং তিনটি ফসফেট যুক্ত হয় এবং যুক্ত করতে বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ফসফেট যখন যুক্ত হয় না, যখন যুক্ত হয় তখন এখানে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। সো ওভারঅল যদি বলি ফসফোরাইলেশনের সংজ্ঞা, যে রাসায়নিক বিক্রিয়ায়, যেখানে দেওয়া আছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাডিনোসিন এর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি কিংবা তিনটি ফসফেট যুক্ত করতে বাইরে থেকে যে শক্তি প্রদান করতে হয় সেই বিক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। সো এর বিপরীতটা কি? এর বিপরীতটা হচ্ছে ফসফেট চলে যাবে, ফসফেট চলে গেলে একটা, দুইটা যদি এরকম ফসফেট চলে যায় তাহলে তখন তাকে ডিফসফোরাইলেশন বলে। ওকে, সো দ্যাটস ইট, যে অ্যাডিনোসিন এর সাথে পর্যায়ক্রমে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া বা বিক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। এবার এটা গেল, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হচ্ছে এই এটিপি অণুর প্রান্তীয় গ্রুপে কিন্তু মানে প্রতি 1 মোল এটিপি অণু, রাইট, এটিপি অণুর প্রতি 1 মোল এটিপি অণু, এখানে একটা টুইস্ট আছে, প্রতি 1 মোল এটিপি অণুর প্রান্তীয় গ্রুপের যে ফসফেট থাকে সেখানে কিন্তু 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকে, ঠিক আছে, বা 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। অর্থাৎ এই 1 মোল এটিপি অণুর প্রান্তীয় গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল থাকতে পারে। যদি পরীক্ষা এমসিকিউ আসে 2 মোল এটিপি অণুতে, তাহলে 2 মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে তাহলে কত শক্তি জমা থাকে সেটা আমরা অবভিয়াসলি জানি, ঠিক আছে। 1 মোল যেহেতু দেওয়া আছে তাহলে 2 মোল অবভিয়াসলি জানতে পারবো। এখন আমরা চলে যাই খুবই গুরুত্বপূর্ণ পার্টে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। এবার হচ্ছে আমরা আসল পড়ায় জানতে পারবো। আসলে এই ফটোসিনথেসিস ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, রাইট, বাট জিনিসটা আসলে অত ইজি না। মানে জিনিসটার ভেতরে যে অনেক হাবিজাবি জিনিস হয় সেটাই এখন এই বইতে এখন আমরা পড়তে যাচ্ছি। সো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এটা কিন্তু সবুজ উদ্ভিদের স্থলজ কিংবা জলজ প্রত্যেকটা সবুজ উদ্ভিদের মধ্যে যে মেসোফিল, পাতার মধ্যে যে মেসোফিল টিস্যু আছে সেই মেসোফিল টিস্যুতে যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কিন্তু হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মেইন স্থান পায় বা প্রধান স্থান পায় হচ্ছে পাতার মেসোফিল টিস্যুতে। সো এই যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড এবং পানি যুক্ত হয়ে ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ বা C6H12O6 উৎপন্ন হয়। বাট এই যে একটা বিক্রিয়া দেওয়া হলো, এই বিক্রিয়ার পেছনে যে কত কি আছে, মানে সামারি, ওভারঅল সামারি আছে না, ওভারঅল সামারি বিক্রিয়া করে দেখালে যেটা হবে সেটা হবে এই বিক্রিয়াটা। মানে এই যে এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, C6H12 মানে পানি আর কার্বন ডাই অক্সাইড হয়ে গ্লুকোজ, এটা ওভারঅল সামারি একটা, বাট এটার ভেতরে আরো অনেক ডিপ জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখনই দেখতে যাচ্ছি 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান যে সালোক সংশ্লেষণের যে দুইটা ধাপ বর্ণনা করে গেছেন, একটা হচ্ছে আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট এন্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এই দুইটা ফেজ নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। সো এবারে আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় জিনিসটা বোঝার জন্য আমাদের কিছু বেসিক্স জানা লাগবে। এগুলো হচ্ছে সেই বেসিক্স। সো শুরু করি। ফার্স্ট এই ইটিএস বা ইটিএস নিয়ে জ্ঞান থাকা লাগবে। ইটিএস বা ইটিসি
এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। জিনিসটার মধ্যে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের মানে ইলেকট্রন যেটা, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ট্রান্সপোর্টেশন হবে বা যাতায়াত হবে, রাইট? সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কোনো কোষীয় অঙ্গাণু না, এটা হচ্ছে কোষের ভিতরে থাকা এমন একটা পথ বা চেইন যেখানের ভিতরে ইলেকট্রন প্রবাহ হয়। প্রবাহ হলে কি হয়, সেই পথ বা চেইনের মধ্যে ইলেকট্রন এক ধাপ থেকে আরেক ধাপে যায় এবং শক্তি রিলিজ করতে থাকে। কি করতে থাকে? শক্তি রিলিজ হয়। অর্থাৎ শক্তি বলতে কি, শক্তি হচ্ছে এটিপি, পিএইচ, এগুলোকে বলা হয় শক্তি বা এগুলোকে রাসায়নিক শক্তি বলা হয়। সো এই ইটিসি হচ্ছে কোষের ভিতরে থাকা একটি পথ যেখানে অনেকগুলো ধাপ থাকে বা স্টেপ থাকে। সো ইলেকট্রন যখন এখানে মানে প্রবেশ করানো হয় তখন সেই ইলেকট্রনটা প্রবাহ হতে থাকে, সেই চেন বা সেই পথের মধ্যে প্রবাহ হতে থাকে। আর সেই পথের মধ্যে থাকে অনেকগুলা ধাপ। এই ধাপগুলা এখন আমাদের জানার দরকার নেই, এগুলো ইন্টারমিডিয়েট লেভেলে, সেই ধাপগুলো পরে আলোচনা করা হবে। সো আপাতত জেনে রাখি সেইগুলো হচ্ছে ধাপ। সো সেই ধাপগুলা বা সেই পথের ভেতরে যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো যখন স্টেপ বাই স্টেপ ইলেকট্রনটা পার করবে, একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাবে, একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাবে, তখন সেই ইলেকট্রনগুলো শক্তি রিলিজ করতে থাকে। সেই শক্তিগুলোকে আমরা বলতে পারি এটিপি অথবা এনএডিপিএইচ, এগুলো হচ্ছে শক্তি। আপাতত জেনে রাখি এই শক্তিগুলাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আত্তীকরণ শক্তি। কালে এসেছিলাম, কি বলা হয়? আত্তীকরণ শক্তি। পরীক্ষার সংজ্ঞা আসতে পারে, আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু এই শক্তিগুলো হয় হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তিগুলো উৎপন্ন হয়, জানতেছি একটু পরে। সো আমি পরীক্ষা এইভাবে বলতে পারি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ এই রাসায়নিক শক্তিগুলোকেই বলা হয় আত্তীকরণ শক্তি। ওকে, সো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। তো আশা করি এখন এনএডিপিএইচ আর এটিপি কি এটাও বোঝা হয়ে গেছে। এখন জানি ফোটন কি। ফোটন হচ্ছে সূর্যের আলোর এমন একটা ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম অণু যেটা কিনা একটা কণা হিসেবে কাজ করে, মানে কোনো ভর ছাড়াই একটি কণা হিসেবে কাজ করে। মানে আমরা ছোটবেলায় অনেকে সূর্য আর্ট করছিলাম, রাইট? সূর্য থেকে আমরা এরকম এরকম কিছু একটা দিছিলাম না, মনে আছে? সো সেগুলো দেওয়ার কারণ কি ছিল সেটা আমরা যদিও তখন জানতাম না, বাট এখন বড় হয়ে জানতে পারতেছি যে সূর্যের ভেতরে সূর্যের আলো যেগুলা, সেই আলোগুলার একটা ক্ষুদ্রতম একক বা অণু আছে যেটা কিনা কোনো ভর ছাড়াই একটি কণা হিসেবে কাজ করে। সেই কণা গুলাকে বলা হয় ফোটন। সেই সূর্যের আলোর যে ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম কণা, সেই কণাগুলোকে বলা হয় ফোটন বা সূর্যের আলোর ফোটন, ঠিক আছে? তো সেই ফোটন গুলাকে এইভাবে চিহ্নিত করা হয়, এগুলো হচ্ছে এক একটা কণা, ঠিক আছে? তো সেই ফোটন হচ্ছে সেটাই। এখন আপাতত এটাও আশা করি এটাও ক্লিয়ার, আপাতত এটাও ক্লিয়ার। এখন আমরা যেটা জানবো ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড আর ক্লোরোফিল, তিনটা জিনিস আসলে কি ভাই? যে একবার আমরা বলি কখনো ক্লোরোপ্লাস্ট, কখনো প্লাস্টিড, কখনো ক্লোরোফিল, এটা কি? আসলে প্লাস্টিড হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু, উদ্ভিদ কোষের একটা কোষীয় অঙ্গাণু, এটা আমরা সবাই জানি। এবং এই প্লাস্টিডের তিনটা রকম ছিল, রাইট? সেই তিনটা রকমের একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, যেটা সবুজ উদ্ভিদে থাকে। এবং সেই ক্লোরোপ্লাস্ট এটাও কিন্তু একটা অঙ্গ, ঠিক আছে? প্লাস্টিড একটা অঙ্গ, সেই প্লাস্টিডের অন্তর্ভুক্ত আরেকটা একটা জিনিস আছে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেটাও একটা অঙ্গ, মানে কোষীয় অঙ্গ। সেই অঙ্গের যে একটা রঞ্জক পদার্থ থাকে সেটাকে বলা হয় ক্লোরোফিল, ঠিক আছে? এখানে একটু প্যাচ লাগতে পারে আর কি, তিনটা জিনিস সেম মনে হতে পারে, বাট তিনটা জিনিস কখনোই সেম না, ঠিক আছে? এখন এইগুলো ছিল বেসিক্স। এখন আমরা যাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে। এখানে জিনিসগুলা কি হয় আসলে, ব্ল্যাকম্যান 1905 সালে যে দুইটা ফেজ বা দুইটা পর্যায়ের কথা বলছিল, আলোক নির্ভর পর্যায়ে আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, তারা এখানে ভুলক্রমে বলতে কি, এখানে একটা কনফিউশনের জিনিস আছে। যে এখানে একবার বলা হয়েছে যে
এই যে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়, এই যে অন্ধকার পর্যায়ে কথাটা লাগাইছে না, এটার কারণেই কনফিউশনটা বাইরে গেছে। কারণ আলোক নির্ভর পর্যায়ে যখন বলতেছি তখন সবাই ভাববে যে সকালে হয়তো হয়তো ভাবতে পারে যে সকালেই যখন সূর্য থাকে তখনই গ্লুকোজ উৎপন্ন হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে যখন বলতেছি তখন আমাদের মাথায় আসে যে রাতে হয়তো এই প্রক্রিয়াটা হয়। আসলে সম্পূর্ণ ধারণাটা পুরাই ভুল। এখন জেনে রাখি যে আলোক নির্ভর পর্যায় মানে হচ্ছে যে সূর্যের আলো ইউজ করে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। অর্থাৎ এই ফেজের মূল টার্গেট হচ্ছে এই আলোক নির্ভর পর্যায়, এই পর্যায় বা এই ফেজের মূল টার্গেট হচ্ছে আলোক শক্তিকে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে। কি শক্তি? রাসায়নিক শক্তি। আর সেই রাসায়নিক শক্তিগুলো কোনটা? সেই রাসায়নিক শক্তি হচ্ছে এই যে সেই NADPH ATP, এগুলো হচ্ছে সেই রাসায়নিক শক্তি। আবার এগুলোকে অন্যভাবে আমরা বলতে পারি উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ। ঠিক আছে, উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ বলতে পারি। সো এই আলোক নির্ভর পর্যায়ের মূল টার্গেট হচ্ছে গ্লুকোজ তৈরি করা না, এই আলোক নির্ভর পর্যায়ের মূল টার্গেটই হচ্ছে শক্তি তৈরি করা। সেটা কিভাবে শক্তি তৈরি করবে? সেটা আলো থেকে শক্তি করবে। সিম্পলি চিন্তা করো, গাছ তো কখনো সূর্যের আলো খেয়ে বেঁচে থাকে না। অবভিয়াসলি সেটাকে ফার্স্টে সেই যে শক্তি, বা এরকমও না যে আলোক শক্তি ডিরেক্ট পরে সেই শক্তিটাই তোমার আলোক শক্তিটাই গ্লুকোজ হয়ে যায়, এরকম না। সেই শক্তিটা ফার্স্টে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। সো সেই রাসায়নিক এই আলোক নির্ভর পর্যায়ে যেটা, সেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় এবং সেই রাসায়নিক শক্তিটাকে সে সঞ্চয় করে রাখে। কেন সঞ্চয় করে রাখে? কারণ যখন আলোক নিরপেক্ষ পর্যায় শুরু হবে বা যখন এটা স্টার্ট হবে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়, এখানে একটা জিনিস কনফিউশন হতে পারে, অন্ধকার পর্যায়ে মানে রাতের বেলা না, রাতের বেলা না, এটা ক্লিয়ার আসতেছে ক্লিয়ারে। বাট আপাতত একটু বলি যে যখন এই রাসায়নিক শক্তিটা সঞ্চয় করে আলোক নির্ভর পর্যায়ে, রাসায়নিক শক্তি তো তৈরি করবেই, প্লাস যখন এটা সঞ্চয় করবে সেটা ইউজ করবে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে। ঠিক আছে, সো এই পর্যায়ে আমাদের মূল টার্গেট হচ্ছে রাসায়নিক শক্তি, মানে হচ্ছে NADPH প্লাস H প্লাস আর ATP তৈরি করে। সো আমাদের মূল টার্গেট হচ্ছে এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এই টার্গেট কিভাবে পূর্ণ হবে? ফার্স্টেই যেটা হয় যে পাতার ভেতরে যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টের ভেতরে যে ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ থাকে, বা সিম্পলি যদি বলি পাতার ভেতরে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের উপর যখন সূর্যের আলো যখন পড়ে তখন সেই ক্লোরোফিলটা উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে সেই ক্লোরোফিলের একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেই ইলেকট্রনটা বের হয়ে যায়। এখন লিখে যদি বোঝাই, সো জিনিসটা কি, ক্লোরোফিল থাকে পাতার ভেতরে, সেই ক্লোরোফিলের উপর যখন আলো এসে পড়ে তখন সেটা উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে সে ক্লোরোফিলের ভেতরে একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন থাকে যেটা কিনা বের হয়ে যায়। সো বের হয়ে কোথায় যায়? বের হয়ে এটা যায় হচ্ছে ইটিসিতে। কোথায় যায়? ইটিসিতে, অর্থাৎ এখানে। আমরা অলরেডি বলছি ইটিসি কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু না, এটা কোষের ভেতর, বিশেষ করে কোষের ভেতর যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট আছে, এই দুইটা অঙ্গাণুর একটা বিশেষ পথ বা চেইন,
যেই চেনের ভিতরে ইলেকট্রন আসে, ইলেকট্রন প্রবাহ হয়, ইলেকট্রন মানে যাতায়াত করে সিম্পলি। সো ধরা যাক সেই পথটা হচ্ছে এরকম, ধরে নিই সেই পথটা হচ্ছে এরকম, ঠিক আছে? ধরো এটা একটা ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ মনে করি ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্টের যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল থেকে ইলেকট্রনটা বের হয়ে গিয়ে সেটা ইটিসি তে চলে গেল। ধরি এটা হচ্ছে সেই ইলেকট্রন, সেই ইলেকট্রনটা ইটিসি তে চলে গেল বা একটা পথে, বিশেষ পথের মধ্যে চলে গেল। সো সেই পথের মধ্যে অলরেডি বলছিলাম যে ধাপ থাকে। সো এই ইলেকট্রনটা যখন এই পথের যে ধাপগুলো আছে অতিক্রম করবে, তখন মানে এই ইলেকট্রনটা চলতে থাকবে অনেকগুলো ধাপ বা স্টেজ। ধরা যাক এই ইলেকট্রনটা এখানে আসলো, আরেকটা স্টেজে চলে গেল, আরেকটা স্টেজে চলে গেল, এরকম একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন যাবে তখন শক্তি রিলিজ করবে। মানে কি রিলিজ করবে? রিলিজ করবে হচ্ছে এটিপি এবং NADPH প্লাস H প্লাস। সো ওভারঅল কি দাঁড়াইলো? ওভারঅল দাঁড়ালো ক্লোরোফিল থাকে পাতার ভিতরে, সেই পাতার ভিতরে ক্লোরোফিলের উপর যখন আলো এসে পড়ে তখন সেটা উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে এর ভিতরে থাকা ইলেকট্রন বের হয়ে যায়, বের হয়ে কই যায়? যায় হচ্ছে ইটিসিতে। ইটিসি হচ্ছে একটা বিশেষ পথ, ক্লোরোপ্লাস্টের একটা বিশেষ পথ, যে পথের ভিতরে ইলেকট্রন যখন যাতায়াত করে তখন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার সময় শক্তি রিলিজ করে, আর সেই শক্তিগুলাই হয় হচ্ছে এই যে এটিপি আর NADPH প্লাস H প্লাস। ওকে, সো এগুলো এখন কি রাসায়নিক শক্তি। সো ওভারঅল যদি দেখো যে আলোক শক্তি থেকে কিন্তু রাসায়নিক শক্তিটা আসছে, রাইট? আসে নাই কি? অবভিয়াসলি এটা আলোক শক্তি থেকে ডিরেক্ট মানে পরোক্ষ, মানে অনেক জিনিস হাবিজাবি হওয়ার পর তারপর এটা রাসায়নিক শক্তিতে আসছে। এখন যে রাসায়নিক শক্তিতে আসলো, এখন এই এটিপি আর NADPH প্লাস H প্লাস কি করবে? আপাতত এটাকে আমরা এই সাইডে রাখি, হ্যাঁ আপাতত মনে করো আমরা এটাকে এই সাইডে রেখে দিলাম। এখন আমরা আসি যে এই যে ক্লোরোফিলের ভেতর থেকে একটা ইলেকট্রনটা চলে গেছিল, এখন এখানে কি ইলেকট্রনের ঘাটতি হয় নাই? অবভিয়াসলি এখন এই ক্লোরোফিলের ভেতরে ইলেকট্রন চলে যাওয়ার কারণে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতিটা পূরণ করার জন্য হয় হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস কি হবে? ফটোলাইসিস। সো এই ফটোলাইসিস কি? এই ফটোলাইসিসকে বোঝার আগে তার আগে আমরা দেখে নিই এই ফটোলাইসিসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে লাইসিস। ফটো মানে অলরেডি আমরা জানি যে ওই যে সূর্যের যে আলো, ওটাই ধরে নিই যে আলো, সূর্যের আলো মানে হচ্ছে ফটো। লাইসিস মানে ভেঙে যাওয়া, লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। সো এখন এই ফটোলাইসিস প্রক্রিয়াটা কি? সূর্যালোক। সো এই ফটোলাইসিস জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে যায় বা ভেঙে যায়। সিম্পলি চিন্তা করো, পানিটা ভেঙে যায় এখানে, যার কারণে এখানে লাইসিস শব্দটা যুক্ত করা হয়েছে। সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় যে পানিটা থাকে সেই পানিটা বিয়োজিত হয়ে যায়, মানে মূল থেকে যে পানিটা উত্তোলন করা হয়েছে সেই পানিটা বিয়োজিত বা ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন করে হচ্ছে অক্সিজেন, ইলেকট্রন এবং হাইড্রোজেন, প্রোটন। বিক্রিয়াটা এখন আমরা লিখি। সো এটা হচ্ছে সেই বিক্রিয়া যেখানে আমরা দেখতে পারতেছি পানিটা ভেঙে যায় বা বিয়োজিত হয়, ভেঙে গিয়ে উৎপন্ন হয় দুই অণু হাইড্রোজেন প্লাস বা প্রোটন এটা, এবং হাফ অণু অক্সিজেন, এবং হয় দুটো ইলেকট্রন। ওয়েল এই যে অক্সিজেন এটা কিন্তু চলে যায় বাতাসে, এটা একটা বাই প্রোডাক্ট। এই ফটোলাইসিস বিক্রিয়ায় এটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট, যেটা যখন বাতাসে চলে যায় তখনই কিন্তু আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। তার মানে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা কিন্তু পানি ভেঙে যাওয়ার মাধ্যমে যে অক্সিজেন উৎপন্ন হয় সেটা গ্রহণ করি। আর এই যে যে দুইটা ইলেকট্রন তৈরি হলো না, এই দুইটা ইলেকট্রন গিয়ে ওই ক্লোরোফিলের সাথে চলে যাবে, ক্লোরোফিলের ভিতরে যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতিটা পূরণ করবে, এবং এভাবে আবার যখন আলো পড়বে সেই ইলেকট্রন আবার চলে যাবে এটিসিতে, আবার ঘাটতি হবে, আবার ফটোলাইসিস হবে, আবার ইলেকট্রন চলে যাবে। সো এইভাবে প্রক্রিয়াটা হয়। এভাবে কি প্রক্রিয়া হয়? এভাবে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে
শক্তি উৎপন্ন, এই শক্তি উৎপন্ন করার জন্যই তো কাজ করতেছে এত কিছু, এই শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। আলোক নির্ভর পর্যায়ে কোনো গ্লুকোজ তৈরি হয় না। আবারও বলছি, আলোক নির্ভর পর্যায়ে কখনোই কোনো গ্লুকোজ তৈরি হয় না। এখানে তৈরি হয় হচ্ছে, মেইন জিনিসটাই হয় এই এটিপি, এনএডিপিএইচ, সিএইচ প্লাস, মানে শক্তি, রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে। আর গ্লুকোজ তাহলে কখন হয়? গ্লুকোজ হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, মানে গ্লুকোজ তৈরি করতে কোনো প্রকার সূর্যের আলো প্রয়োজন হয় না। তাহলে আমরা কেন ওই যে একটা বিক্রিয়া লিখি না, C6H12 কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, সূর্যের আলোর উপস্থিতি, ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ হইল, ওখানে সূর্যের আলোর উপস্থিতি যে লেখা হয়, আসলে সেটা ওভারঅল একটা সামারি, মানে অনেক বড় একটা বিক্রিয়াকে যখন ছোট আকারে উপস্থাপন করব তখন সেখানের ভেতরে কিন্তু অনেক কিছু গ্যাপ যায়। সো সেই গ্যাপটাকে আমরা আসলে তখন ধরতে পারি না। এখন আমরা জানতে পারি যে আলোক নির্ভর পর্যায়ে, মানে সূর্যের আলোর উপস্থিতিতে অনলি যেটা হয় সেটা হচ্ছে এই শক্তিগুলা, আর সূর্যের অনুপস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়, সেটা আসতেছি। আর এখানে একটা কনফিউশন আসতে পারে, অন্ধকার পর্যায়ে মানে রাত, কখনোই না, এখনই আসতেছি। বাই দ্য ওয়ে, এখন যে শক্তিগুলা উৎপন্ন হইল না, এখন একটা জিনিস হয় যে এখন এখন এই শক্তিগুলো তো উৎপন্ন হলোই, প্লাস আরো কিছু শক্তি উৎপন্ন হয়। কিভাবে জানো? সেটা হচ্ছে যে পাতার মধ্যে অলরেডি বা উদ্ভিদ কোষে অলরেডি কিছু নিষ্ক্রিয় অবস্থায় এডিপি অবস্থান করে। এডিপি পাতার মধ্যে অলরেডি এই এডিপি গুলো থাকে অলরেডি, মানে এটা নিষ্ক্রিয় অবস্থায় আগে থেকেই থাকে। সো সেই এডিপি গুলাকে কি আমাদের এটিপি করার দরকার নাই? অবভিয়াসলি সেই এডিপি কে এটিপি করতে হলে আমাদের কি করতে হয়? একটা ফসফেট যুক্ত করতে হয়, রাইট? একটা ফসফেট, এবং এই ফসফেটকে আমরা কিভাবে লিখি জানো? এটাকে লিখি হচ্ছে পিআই দিয়ে প্রকাশ করি। ওয়েল, পিআই মানে কি? পিআই হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট, মানে অজৈব ফসফেট। এখানে কোনো জৈব পদার্থ ইউজ, মানে জৈব জিনিস ইউজ করা হইতেছে না। আমরা জানি কেমিস্ট্রির দুইটা জিনিস, একটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক, একটা হচ্ছে অর্গ্যানিক। অর্গ্যানিক কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। সেখানে যে ইনঅর্গ্যানিক জিনিসগুলো আছে, সেই ইনঅর্গ্যানিক জিনিসগুলোর মধ্যে এই ফসফেটটা হচ্ছে অন্যতম, যেটা হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেট। তো আইটাকে আগে কেন লেখা হলো না এটা আমিও জানি না, আইটাকে পরেই লেখা হয়, এভাবেই লেখা হয় যে পিআই বা ইনঅর্গ্যানিক ফসফেট। সো এডিপি এর সাথে ফসফেট, একটা ফসফেট যুক্ত করে সেটা হয় হচ্ছে এটিপি। এটিপিতে হচ্ছে, রাইট? এটিপি। ওয়েল, এখন যেটা বললাম যে সেই পাতার ভিতরে অলরেডি নিষ্ক্রিয় অবস্থায় এডিপি গুলো অবস্থান করে, এবং সেটার সাথে ফসফেটটা যুক্ত করতে কিছু শক্তির প্রয়োজন হয়, কিছু শক্তি বা বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়। এই ফসফেটটা কিন্তু তা না হলে এই এডিপির সাথে যুক্ত হয় না। যতক্ষণ না পর্যন্ত আমি এই ফসফেটকে শক্তি প্রদান করতেছি, মানে শক্তি দিয়ে ঢুকাইতে হবে, শক্তি দিয়ে না ঢুকাইতে পারতেছি, ততক্ষণ না পর্যন্ত এটা এটিপিতে পরিণত হবে না। সো এই ফসফেটটাকে শক্তি দেওয়ার জন্য কাজ করে হচ্ছে এই শক্তিগুলো, এই শক্তিগুলা কাজ করে হচ্ছে এই এডিপি গুলাকে ফসফেটের সাথে যুক্ত করতে। আমরা দেখো এখানে, বিশ্বাস যদি না হয় তোমরা এখানে দেখো যে দেখো এই যে এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। সো যখনই তুমি এডিপি বলতেছি, মানে দুটা ফসফেট আছে, আরেকটা ফসফেট যুক্ত করব, ওই আরেকটা ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হবে। আবার সেই শক্তিটাই আসে হচ্ছে এই শক্তি। সেই শক্তিটা যখন আমি দিব, সেই শক্তি আমি এই শক্তি ইউজ করে এই ফসফেটটাকে যুক্ত করব। দ্যাটস ইট। এটাকে, এই প্রক্রিয়াটাকে বলে ফটোফসফোরাইলেশন। ওয়েল, ফসফোরাইলেশন আর ফটোফসফোরাইলেশনের পার্থক্য একটাই,
ফসফোরাইলেশন হচ্ছে একটা কমন রাসায়নিক বিক্রিয়া, এবং সেই রাসায়নিক বিক্রিয়ার আন্ডারে কিন্তু 3টা প্রকার থাকে। সেই 3টা প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে ফটোফসফোরাইলেশন, যেটা কিনা আলোর উপস্থিতিতে হয়। ফসফোরাইলেশন যে কোনো উৎস থেকে হতে পারে, যে কোনো উৎস থেকে সেটা ফসফেট যুক্ত করতে পারে, বাট ফটোফসফোরাইলেশন, ফটো কথাটা যখন আসছে সেটা কিন্তু মানে হচ্ছে আলো, উৎসটা হতে হবে আলো থেকে, সেই আলো থেকে এসে সেই এডিপিটাকে এটিপি তে কনভার্ট করবে, সেটা হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া বলতে পারি। সো দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের ওভারঅল। কথাগুলা যদি ভালো লেগে থাকে এগুলো নোট করে রাখতে পারি, কারণ আমি যেসব কথা বলতেছি এসব কিন্তু আমি নোট থেকেই বলতেছি, আমার নোট থেকে। এখন আমরা দেখবো হচ্ছে, এখন তো দেখলাম শক্তিটা কেমনে হলো, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি হলো। এখন আমরা দেখবো সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা গ্লুকোজ উৎপন্ন করবো, আর সেই গ্লুকোজটা উৎপন্ন হবে হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নিরপেক্ষ পর্যায়ে। এটাকে আমি কেন অন্ধকার পর্যায়ে বলতে পছন্দ করছি না, কারণ অন্ধকার পর্যায়ে যখন আমরা বলি তখন আমাদের মাথায় আসে যে হয়তো এটা রাতের ভেতর উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। আসলে না, রাতের বেলায় উদ্ভিদ কখনোই গ্লুকোজ তৈরি করতে পারে না। উদ্ভিদ রাতের বেলায় শোষণ প্রক্রিয়া করে, যার কারণে যখন আমরা কোনো বট গাছের নিচে যাই তখন কিন্তু দেখি যে মানে মানে কোনো বড় গাছের নিচে রাতের সময় ঠিক না, কারণ সেখানে তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হতে থাকে। কারণ তাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, উদ্ভিদ আবার কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে? হ্যাঁ, রাতের বেলায় কিন্তু উদ্ভিদ কোনো সূর্যের আলো পায় না, তখন সেটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। মানে শ্বসন প্রক্রিয়া আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, যেটা আমরা করি। আমরা কিন্তু সাধারণ সংশ্লেষণ প্রক্রিয়া করি না, আমরা করি হচ্ছে শোষণ প্রক্রিয়া। আর সেই শোষণ প্রক্রিয়া কি হয়, সেই শোষণ প্রক্রিয়া গ্লুকোজটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, রাইট? মানে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো মানে সিসিসেস্টোলোসিস গ্লুকোজ, সেই গ্লুকোজগুলো ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড আমরা রিলিজ করি। আর উদ্ভিদ তো তাহলে সালোক সংশ্লেষণ শুধু সকাল বেলায় করে, রাতে করতে পারে না, রাতে হয় হচ্ছে শোষণ, এবং সেই শোষণ প্রক্রিয়া সে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে আর অক্সিজেন গ্রহণ করে। তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজের কারণে বা রেসপিরেশন করার কারণে সেটা আসলে তখন রাতের বেলায় বড় কোনো গাছের নিচে শোয়াটা ঠিক না। এখন আমরা দেখি যে আমরা যে শক্তিগুলো উৎপন্ন করলাম সেই শক্তিগুলো কাজে লাগিয়ে এখন আমরা গ্লুকোজ তৈরি করব হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। যেটা হচ্ছে যে আসলে উদ্ভিদ যে শক্তিগুলো সঞ্চয় করছিল NADPH আর ATP, এই যে উদ্ভিদ এগুলো তৈরি করছিল বা সঞ্চয় করছিল, এটা কিন্তু উদ্ভিদ নিজের ভেতর স্টক বা জমা করে রাখতে পারে না, ঠিক আছে? এটা কিন্তু মানে যখনই এটা তৈরি হয় সাথে সাথে, মানে কয়েক সেকেন্ডেও লাগে না, মানে সাথে সাথে এটা তোমার গ্লুকোজ তৈরি করার জন্য কাজে লেগে যায়। এই শক্তিগুলোর সাথে সাথে গ্লুকোজ তৈরি করার জন্য কাজে লেগে পড়ে। এবং এই প্রক্রিয়াটা কিভাবে হয়, মানে এটা কিন্তু তোমরা আবারও বলছি যে তোমরা ভাবতে পারো যে রাতের বেলা হয়, কিন্তু রাতের বেলা আসলে এটা হয় না। রাতের বেলায় কখনোই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয় না। তাহলে এটার নাম কেন আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে দেওয়া হলো? কারণ এই প্রক্রিয়াটা হওয়ার জন্য আলোর প্রয়োজন পড়ে না, তার কারণে এটাকে আলোর নিরপেক্ষ পর্যায়ে বলা হয়েছে। বিজ্ঞানীরা প্রথমে যখন দেখলো যে প্রথম পর্যায়টা হওয়ার জন্য আলোর প্রয়োজন হয়, তখন তারা এটার নাম দিয়েছিল আলোক পর্যায়। এবং যখন তারা দেখলো দ্বিতীয় পর্যায়টা সম্পন্ন হওয়ার জন্য আলোর প্রয়োজন হয় না, তখন তারা প্রথমটার সাথে মিল করে ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায় কথাটা এনে দিল। যার কারণে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় যে এটা হয়তো রাতের বেলায় হয়ে থাকে, কিন্তু এটা কখনই রাতের বেলা হয় না। এটা সকালের মানে যখন সূর্য উপস্থিত থাকে তখন সূর্য উপস্থিতিতে সেই আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় দুটোই পাশাপাশি ঘটতে থাকে। একটা হয় আলোর সহায়তায় আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, আরেকটা হয় বা আলোক নিরপেক্ষ পর্যায় আরেকটা হয় হচ্ছে মানে আলোর দরকার হয় না, সেই মানে আলো ছাড়াই সে গ্লুকোজ তৈরি করতে পারে, ঠিক আছে? গ্লুকোজ কখনোই আলোর মাধ্যমে তৈরি হয় না, গ্লুকোজ তৈরি হয় হচ্ছে এই NADPH প্লাস ATP এই শক্তিগুলো ইউজ করার মাধ্যমে।
তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমাদেরকে দেখাতে পারি যে এখানে অলরেডি বলা আছে যে দেখো যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে এখানে বলছে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, মানে এখানে আলোর কোনো প্রয়োজন নেই, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়াটি চলতে পারে। মানে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়াটি চলতে পারে বলতে মানে সকালবেলায় যখন আলোটা থাকে তখন সে আলোর উপস্থিতিতে আলোক নির্ভর পর্যায় হবে ফার্স্ট, দেন পাশাপাশি মানে ওটা তো চলতে থাকবে আলোক নির্ভর পর্যায়, সেটা তো চলতে থাকবে, পাশাপাশি অন্ধকার বা আলো নিরপেক্ষ পর্যায় সেটাও চলতে পারে। মানে সেটাও সকালবেলায় বা সকালে আলোর থাকা উপস্থিতিতেই সেই দুটা প্রক্রিয়া পাশাপাশি চলতে থাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন আমরা যেটা দেখবো যে আলোক নিরপেক্ষ পর্যায় সেখানে কি হয়, সেখানে প্রথমত যে পাতা থাকে, পাতার ভেতরে আমাদের রক্ষী কোষ স্টোমাটা থাকে, সেই স্টোমাটা বা পত্ররন্ধ্রের ভেতর দিয়ে প্রবেশ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। জানি উদ্ভিদ সবসময় কার্বন ডাইঅক্সাইডই শোষণ করে। সো সেই কার্বন ডাইঅক্সাইড যখন যায় পত্ররন্ধ্রের ভেতরে, তখন সেই কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে বা বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে। মানে সেই কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে হচ্ছে এই যে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হওয়া শক্তিগুলা NADPH আর ATP। ঠিক আছে, এই শক্তিগুলা কি করে, সেই কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে এবং বিজারিত করে উৎপন্ন করে হচ্ছে C6H12O6 গ্লুকোজ। এবং এই বিজারণ প্রক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইড বিজারণ প্রক্রিয়ার 3টা গতিপথ লক্ষ্য করা যায় এবং সেই 3টা গতিপথ হচ্ছে C3 চক্র বা ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র এবং ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। এই 3টা গতিপথ মানে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টা গতিপথ লক্ষ্য করা যায়। সো এই ভিডিওতে আমরা অনলি শিখবো হচ্ছে C3 বা ক্যালভিন চক্রটা। যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে আসতেছে অবাধ শোষণ এবং সবাধ শোষণ। যদি আগ্রহী হয়ে থাকেন অবভিয়াসলি কমেন্টে লিখবেন উই নিড মোর লাইক দিস, তাহলে আরো দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমরা এখন পড়তে যাচ্ছি হচ্ছে C3 চক্র, মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে 3টা গতিপথের প্রথম গতিপথ, সেটা হচ্ছে C3 চক্র বা ক্যালভিন চক্র।